চাঁদা সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা এই দেখছি না। সেটা হচ্ছে সেটা না, সেটা পরে করবে। সেটা হচ্ছে বাস মালিক সমিতি আছে, আবার শ্রমিক সমিতিগুলিও আছে, ফেডারেশন আছে। তারা তাদের কল্যাণে, এটা একটা অলিখিত বিধির মতো, কোনো কোনো সময় তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে, বিধায় কালেক্ট করে তাদের সম্মতিতে। চাঁদা আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চায় না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। এখন ধরেন মালিক সমিতি আছে, তারা একটা নির্দিষ্ট হারে প্রত্যেকটা টিপস থেকে টাকা তোলে, মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। কতটুকু ব্যবহার হয় সেটা জানি না, সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে। কিন্তু তারা এই সমঝোতার ভিত্তিতে, আবার শ্রমিক কল্যাণ ফেডারেশন এরকম অনেক সংস্থা ওরা আছে, তো তারা এটা সমঝোতার ভিত্তিতে এরকম ভাবে করে। সেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে ওই মালিকদের মধ্যে, অথবা দলের প্রভাবও থাকে, যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনদেরও একটা আধিপত্য থাকে, এটা আছে। কিন্তু এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। চাঁদাবাজি এরকম যদি কেউ করতে আসে, তা কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বা যে সমস্ত জায়গা আছে সেখানে বাইরে থেকে কেউ চাপ প্রয়োগ করে চাঁদা নেবে, অনৈতিক সুবিধা নেবে, সে সুযোগ নেই। কিন্তু মালিকরা যদি সমঝোতার ভিত্তিতে ওটা করে, সেটাও আমরা তাদের সাথে কথা বলে দেখব যে সেখানে কেউ ডিপ্রাইভ হচ্ছে কিনা এবং সেই অর্থের অপব্যবহার হচ্ছে কিনা, সেটা আমরা দেখব। ভিডিওটা দেখতেছিলাম অনেকক্ষণ ধরে। ভিডিওটা দেখে আমার কাছে মনে হচ্ছে গ্রামের একটা মানে গ্রামীণ একটা ডায়লগ আছে বাংলাদেশের। তো এটা শুনতে যদিও একটু খুব খারাপ লাগে, বাট একটু মনে হয় যে একটু অ্যাডাল্ট টাইপের জোক। বাট এই ভিডিওর সাথে ওটা অনেকটা মানে মিল আছে। ভিডিওটা হচ্ছে এরকম যে আপনার মানে পাছা ফসকাইলে পাদ আর মুখ ফসকাইলে বরবাদ। হ্যাঁ? যেটা আমরা অতীত দেখছি। যেমন মানে ক্ষমতাচ্যুত যে স্বৈরাচার ছিল, তার কিন্তু মুখ ফসকাইছে। তো এই যে মুখ ফসকানোর যে জায়গাটা, পুরুষের এমনি একটা ঝামেলা আছে। পুরুষের যদি মনে করেন মানে পুরুষ না, স্পেশালি মানুষেরও এই ক্ষেত্রে হয়। মানুষের পকেটে টাকা আছে, সাথে একটা গানম্যান আছে বা কোমরে গান আছে, তখন মানুষ যা ইচ্ছা তাই করতে মন চায়। হ্যাঁ? আর সাথে যদি তখন যদি মাইক্রোফোন বা ক্যামেরা থাকে, তার কোনো উপায় নাই। তো এই জায়গাটা খুবই খারাপ। আমার মনে হয় এই জায়গা থেকে উত্তরণের কয়েকটা জায়গা আছে, কয়েকটা উপায় আছে। তার মধ্যে একটা উপায় হচ্ছে সরকারের মানে সরকারের যে নীতিগত সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো যেকোনো একজন মুখপাত্র সাংবাদিকদেরকে ডিল করবে। সরকার প্রধান বা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিদিন এসে সাংবাদিকদের কথা বলবে, বিষয় এরকম। একজন মুখপাত্র নিয়োগ করা। দ্বিতীয় হচ্ছে মন্ত্রীদের একজন মুখপাত্র, একজন পার্সোনাল সচিব নিয়োগ করা, যে হচ্ছে এই সংবাদ সম্মেলনগুলো ডিল করবে। হ্যাঁ? মন্ত্রী সকালবেলা কি খাইছে, প্রধানমন্ত্রী কোথায় হাগছে, কোথায় দিয়ে রাস্তা দিয়ে গেছে, ভাই এগুলা নিউজ না। নিউজ বাংলাদেশের কোথায় চাঁদাবাজি হচ্ছে, নিউজ বাংলাদেশের কোথায় সড়ক দুর্ঘটনা হয়েছে, বাংলাদেশের কোথায় সড়ক ভেঙে গেছে, বাংলাদেশের কোন গ্রামে একটা ক্রাইম হয়েছে, সেটা নিউজ। হ্যাঁ, আমাদের দেশের এই চাটুকারি সাংবাদিকতা থেকে বের হয়ে আসতে হবে বাংলাদেশের মানুষকে, মানে সাংবাদিকদেরকে বিশেষ করে। যদি হলুদ সাংবাদিকতা বাংলাদেশে কোনোদিনও কমবে না, কারণ ওই মানে একটা ডায়লগ আছে না যে শুক্রাণু যেরকম মানে লক্ষ কোটির মধ্যে একটা মানুষ হয়, এরকম সাংবাদিকও লক্ষ কোটির মধ্যে একটা মানুষ হয়। হ্যাঁ, আর বিশেষ করে বাংলাদেশে এদের ছাড়তেই হবে। ভাই প্রধানমন্ত্রী সাধারণ মানুষের মতো গাড়ি দিয়ে গেছে, এটা তো নিউজ হওয়ার কি আছে? ইটস সিম্পল বিষয়। যাইবো না, সে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সে কি হেলিকপ্টারে যাইব? ঠিক আছে। হ্যাঁ, প্রধানমন্ত্রী, আমি বলবো যে প্রধানমন্ত্রী আসলে বাংলাদেশে যদি আসছেন, আপনি বাংলাদেশে একটু সিকিউরিটি মেনটেন করে চলেন, কারণ আপনার লাইফ থ্রেট থাকতে পারে। আপনার বিরোধী দল আছে, বিভিন্ন দেশের শত্রুতামি আছে, আপনি মেরে ফেলার একটা লাইফ থ্রেট থাকতে পারে, তো আপনার সিকিউরিটি থাকবে। আপনার একটা বুলেট প্রুফ গাড়িতে চলবেন, বাট জ্যাম আপনারও খাইতে হইব। এটা তো ভালো লাগছে। আমি তো এটা মানে এতদিন যেটা চলছে এটা হচ্ছে অ্যাবনরমাল ছিল। বাংলাদেশে এখন যেটা চলতেছে, মানে তারেক রহমান এই ২ দিন যেটা করছে সেটা হচ্ছে নরমাল। আমি ৩ ঘন্টায় জ্যামে বইসা যাবো, সে ১ ঘন্টায় চলে যাবে। হ্যাঁ, আমি জানি প্রধানমন্ত্রীর টাইমের একটা ভ্যালু আছে। প্রধানমন্ত্রী বাংলাদেশের পলিসি মেকিং এর ভূমিকা পালন করে। ভাই আমার দেশে প্রত্যেকটা নাগরিকের টাইমের ভ্যালু আছে। সো এই টাইম পিরিয়ডটা যদি প্রধানমন্ত্রী ৩-৪ দিন যখন জ্যাম খাবে, তখন প্রধানমন্ত্রীর টেনশন হবে। এটা হচ্ছে অনেক কারা ২০১৪-১৫ সালে আমাদের গ্রামের এলাকাতে একটা রাস্তা ভাঙছে। তো কথা প্রসঙ্গ বলতে এখান থেকে তো কোনো মন্ত্রী যায় না, যে মন্ত্রী গেলে মন্ত্রী বুঝতে পারবো জায়গাটা ভাঙে গেছে গা। তো মন্ত্রী যেহেতু যায় না, তো একদিন দীপু মরে গেছে। তো যাওয়ার পরে আমি বলতেছি, ভাই এবার তো মন্ত্রী গেছে, এবার তো মনে হয়ে যাবো। না, মন্ত্রী তো যে গাড়ি দিয়ে গেছে, ওই গাড়ি খাদে আরো মানে খাদে পড়লে, গর্তে পড়লে হয় কি, তখন আরাম লাগে, মনে হচ্ছে দোলনায় ধুল খাইতেছে। তো মন্ত্রী তো আরাম পাইছে, আমরা না সিএনজিতে যাইতে আমাদের কোমর ভাঙিয়া লাগা। তো বিষয়টা হচ্ছে আজকে মানে সড়ক পরিবহন মন্ত্রী যে কথাগুলো বলছে, এটার সাথে টোটালি ডিসঅ্যাগ্রি ভাই। তার কারণ হচ্ছে আপনি যেটা যেভাবেই বলেন সমঝোতা বলেন। এখন এই আপনি কিছুদিন আগে একটা মিম দেখছেন কিনা আপনারা জানি না। একটা ছেলের জন্মদিন ছিল, অনেকে মিলে তাকে ৪-৫ থেকে ঘেরাও দিয়ে রাখছে, তার বন্ধুরা। কারো হাতে লাঠি, কারো হাতে ইট পাটকেল এগুলো নিয়ে। হ্যাঁ, তো ভিডিও করতেছে, সে ভিডিওতে বলতেছে, মানে ভিডিও শুধু তার পেজটা আসতেছে, ফুল
ফুল সিনারিওটা আসতেছে না। তো সে ওখানে বলতেছে যে আমি খুব সদিচ্ছায় সদ্জ্ঞানে মানে খুশি হইয়া সহানন্দিত হইয়া আহ, আমি আমার বন্ধুদেরকে আজকে আমার জন্মদিন উপলক্ষে ট্রিট দিব। এখন এই যে বন্ধুদেরকে ট্রিট দেওয়ার যে ব্যাপারটা, বন্ধুদেরকে যে খাওয়ানোর যে ব্যাপারটা, এটা তো ভাই মানে এখন দুনিয়ার সবাই জানতেছে যে না ও হচ্ছে সে তো ইচ্ছা দিচ্ছে, ইচ্ছা করে দিচ্ছে, সে তো মানে নিজের মানে স্বেচ্ছায় সে মানুষকে খাওয়াইতে রাজি হয়েছে। আসলে তো তার পিছনে মনে করেন গুলি ঢেকায় রাখছে। এখন এই যে আপনি বললেন যে সমঝোতার ভিত্তিতে, ভাই সমঝোতা কার সাথে হবে, কেন হবে আমার সমঝোতা? সমঝোতা হবে আমার রাষ্ট্রের সাথে। এখন আপনি মনে করেন যদি শ্রমিক ফেডারেশনের কথা বলেন বা মালিক ফেডারেশনের কথা বলেন, ভাই তাদেরকে আমি কেন টাকা দিব? আমি মনে করেন আমার গাড়িটা নিয়ে ঢাকা থেকে রাজশাহী যাব বা যশোর যাব, তো ওখানে ৫টা বা ১০টা টোল পড়তে পারে, ব্রিজ পড়তে পারে, আমি সেগুলো দিব। আমি বাস স্ট্যান্ডে প্রত্যেকটা কাউন্টারে কাউন্টারে আমি ১০ টাকা দিব কেন? ওয়াই? কিংবা ৫০ টাকা দিব কেন? এই টাকা আমি কেন দিব? তার সরকার মানে তার মালিক ফেডারেশন আমি কেন টাকা দিব? মালিক ফেডারেশনগুলো হয় বা শ্রমিক ফেডারেশনগুলো হয় নর্মালি কেন? সরকারের সাথে যাতে তাদের একটা মুখপাত্র যায় কথা বলতে পারে। হ্যাঁ, তাদের একটা সংগঠন। এখন এই সংগঠনের মেম্বাররা ওই সংগঠনকে চালাবে। এই সংগঠনের মেম্বাররা মানে সবাই কেন ওই সংগঠনকে টাকা দিবে? আমি তো ওই সংগঠনের মেম্বার না। আমার গাড়ি আছে, আমি তো তার মেম্বার না। এখন এইখানে এই যে দেওয়া, এই দেওয়া সিস্টেমটা বন্ধ করতে হবে। এটা কোনো সিস্টেমে না। ওরা ওদের টাকা দিয়ে চলবে, আর না হলে সংগঠন বন্ধ করে দেয়। আর বাংলাদেশের অন্য যে বিষয়গুলো মানে বাংলাদেশে বেশ কিছু ল আছে। আপনারা যদি একটু লগুলো দেখেন দেখবেন যে ইজারা দেওয়ার একটা সিস্টেম আছে, হ্যাঁ? ইজারা দেয়। বাজার ইজারা দেয়। ওই তারপরে ঘাট ইজারা দেয়। হ্যাঁ? এই যে চুতিয়ামি, এই চুতিয়ামিটা বন্ধ করতে হবে। তার কারণ হচ্ছে ইজারা দেওয়ার কোনো সিস্টেম নেই। ইজারাগুলো যখন দেয় তখন করে কি ইজারাতে লেখা থাকে যে সে কোন পরিবহন থেকে টাকা তুলতে পারবে, কোন ব্যবসা প্রতিষ্ঠান থেকে সে টাকা তুলতে পারবে এবং টাকার পরিমাণ কি থাকবে। এখন দেওয়ার পরের দিন থেকে আর মনে করেন আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে দায়িত্বে থাকে সেটা হতে পারে আমাদের সিটি কর্পোরেশন, সেটা হতে পারে আমার ওয়ার্ড কাউন্সিলর, সেটা হতে পারে আমার ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান। বাট এদের আর কোনো খবর থাকে না। ও যে নিয়ে আসছে ডিসি অফিস থেকে বা ওই মন্ত্রণালয় থেকে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে, তারপরে আর এদের কোনো খবর নাই। ও নিজের মতো করে তুলছে। আপনি গত কয়েকদিন আগে হাসনাতের একটা ভিডিও ভাইরাল হয়েছিল দেখবেন। সেখানে হাসনাত একজনকে ফোন করে বলতেছে যে আপনি এখন থেকে এখানে আর চাঁদা তুলতে পারবেন না। কারণ আপনি বাজারেই যারা নিয়েছেন বাজার পর্যন্ত যথেষ্ট, এটা বাজারের বাইরের। তো এই যে ১ কিলোমিটার জমি বর্গা নিয়ে আপনি ১০ কিলোমিটার চাষ করে বেড়াবেন, এই ব্যবসাটা বন্ধ করে দেবো। তো সরকার এখানে ইজারা দেওয়া টোটাল স্টপ করে দিতে পারে। সরকার যেটা করতে পারে, মানে আমার প্ল্যান ছিল যে আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো আলাদা করে। তো যেহেতু আজকে আকাম করে দিছে সরকার, মানে সরকার প্রথম দিনে হাইয়া দিয়েছেন স্বরাষ্ট্র মানে আমাদের সড়ক পরিবহন মন্ত্রী। তো এই হাইয়া দেওয়ার প্রেক্ষিতে এই ভিডিওটা করতেছিলাম। তো সরকার যেটা করতে পারে প্রত্যেকটা ব্যবসায়ীকে ট্রেড লাইসেন্সের আওতাধীন নিয়ে আসতে পারে। ভাই আপনি ট্রেড লাইসেন্স ছাড়া কেউ ব্যবসা করলে তার ব্যবসা সিল করে দেওয়া হবে। তাকে ন্যূনতম মানে একবার মনে করেন যে নরমাল মানে হাটের তো নরমাল যে বিষয়গুলো থেকে ছোট ছোট সেটা আলাদা হিসাব। বাট ন্যূনতম যে ব্যবসা করবে, হ্যাঁ? আ ছোট ব্যবসায়ী তার ৳১,০০০ বা ৳৫০০ দিয়ে সেটা ট্রেড লাইসেন্স করবে ১ বছরের জন্য। দ্যাটস ইট। তার একটা ট্রেড লাইসেন্স নাম্বার থাকবে। সে ওই নাম্বারের এগেইনস্ট এ ব্যবসা করবে। আর ইজারা দেওয়া বা এটার রক্ষণাবেক্ষণের জন্য আপনি যে যাকে দায়িত্ব দিবেন সেই টাকা সরকার দিবে। সরকার জনগণ থেকে টাকা নিবে, নিয়ে ওই টাকা জনগণ মানে ঠিকাদারকে দিবে। নট ঠিকাদার জনগণ থেকে টাকা নেবে। আমি যদি ডিল করতে হয় অ্যাজ এ নাগরিক, আমি ডিল করব সরকারের সাথে। ঠিকাদার যদি ডিল করতে হয় সে সরকারের সাথে। আমি ঠিকাদারের সাথে ডিল করব না, করতে রাজিও না। এটার পক্ষে আমি না। তো বাংলাদেশের এই আইনগুলো গত ৫৪ বছর থেকে বাঁচায় রাখা হয়েছে। কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলোর যেই সংগঠনগুলো থাকে, অঙ্গ সংগঠনগুলো থাকে তাদেরকে বাঁচায় রাখার জন্য। কারণ প্রত্যেকটা দলে আপনি যদি দেখেন, প্রত্যেকটা দলের মনে করেন এত পরিমাণ সহসভাপতি বাংলাদেশে, পৃথিবীর অনেকগুলো দেশে আমি একদিন লিস্ট করতেছিলাম, প্রায় ১৪টার মতো না ১৫টার মতো দেশে এতগুলো জনসংখ্যাই নাই। বাংলাদেশে যে পরিমাণ সহসভাপতি। তো এই যে সংখ্যার দিক থেকে তো এরা বাইচে থাকবে কিভাবে? ওরা কোনো কাম করে না। আপনি দেখেন আপনার আশেপাশের নেতাগুলোকে দেখবেন, হালার ভূতেরা কোনো কাম করে না। শুধু ঘুরে আর মনে করেন বাই করে। এই যে ঘুরা, ভাই তুই ব্যবসা কর। তুই একটা রাজনৈতিক দল করতেছিস, ওকে ফাইন। তুই বিএনপি কর, তুই জামাত কর, তুই এনসিপি কর, তুই আওয়ামী লীগ কর, হোয়াটএভার তুই যা কর। হুম? তো তুই এখানে মানে আজাইরে ঘুরতেছিস কে? তোর আজাইরে ঘুরতে কইছে কেনে? তোর কাজ কর। বিকেলবেলা এসে তোর একটা ক্লাব আছে, ক্লাবে বসে আড্ডা দে, সমস্যা নাই। বাট চাঁদাবাজি এই জায়গাতে এখন আপনি বলবেন যে সমঝোতার ভিত্তিতে একটা চাঁদাবাজি হয়, অসমঝোতার ভিত্তিতে যেটা ওইটা চাঁদাবাজি না। তো এইগুলা ভাই এগুলা ব্যাখ্যা না। ব্যাখ্যাটা হচ্ছে এই যে ইজারা দেওয়া সেই সিস্টেমটা এটা বন্ধ করে দেন। শ্রমিক ফেডারেশন বা মালিক কল্যাণ সমিতি যেগুলোই যাই বলেন না কেন, এদের টাকা উঠানোর মানে ওয়ে বন্ধ করে দেন। একদিনের নোটিশ লাগে, এটা বেশি লাগে না। আপনি একদিন নোটিশ করবেন, একটা আইন জারি হবে, নগদ সব বন্ধ দেবেন। বাস মালিক সমিতি বাস চালাবে না, চালাইস না দুইটা হালার পুত। আরেকজন চালাবে। বাংলাদেশে প্রচুর ভালো মানুষ আছে যারা এই সেক্টরে কাজ করতে মানে সরকার যদি সদিচ্ছা করে বাংলাদেশের মানুষ আছে যারা কাজ করবে।
আর যে হালার পুতো যমুনা গেরাও করতে যাবো ওরে ধুমায়া পিটাইবেন, দরকার হলে মানুষ লাগলে আমরা দিব। ঠিক আছে, চাঁদাবাজ ঠেকাই দিন লাগে যদি মানে মানুষ লাগে, তাহলে বাংলাদেশে প্রচুর পোলাবাহিনী আছে। অ্যাটলিস্ট জুলাইয়ে যারা যেই মানুষ পোলাবাহিনীগুলো রাস্তায় নামছে, ওই পোলাবাহিনীগুলো আছে ভাই, কেউ না গেলে আমি যাবো, সত্য। তো এই যে এরপর দ্বিতীয় আরেকটা কালো আইন আছে, সেই কালো আইনটা যদি আপনি দেখেন খুবই মানে বিশ্রী করে একটা কালো আইন। আপনি সারা জীবন টাকা কামাইলেন, হ্যাঁ, টাকা কামাই কিছু কিছু টাকা ব্যাংকে জমা রাখলেন, কারণ হচ্ছে আপনি একটা সময় পরে একটা ফ্ল্যাট কিনবেন ঢাকার শহরে, আপনার খুব ইচ্ছা। এখন আপনি ফ্ল্যাটটা যদি ক্যাশ টাকা দিয়ে কিনতে চান, তাহলে আপনাকে বিশাল একটা ট্যাক্স দেওয়া লাগতেছে, মানে প্রায় 25-30% ট্যাক্স দেওয়া লাগতেছে। আরে কি পরিমাণ চুতি আমি। এবার ওই করতেছি কি, ব্যাংকগুলো থেকে লোন নিয়ে যদি আপনি ফ্ল্যাট কিনেন, তাহলে আপনার ট্যাক্স দেওয়া লাগতেছে না, মানে 15 বছর আপনার ট্যাক্স ফ্রি। ওই করতেছে তখন লোন লোন নিয়ে ইয়া করতেছে। এই যে মানে অযৌক্তিক কিছু আইন আছে, সেই আইনগুলোকে ভাঙতে হবে। এরপর আপনি দেখেন ঢাকা শহরে যে বিল্ডিংগুলো হয়, সেই বিল্ডিংগুলো আপনারা যদি যারা একটু পলিসি লেভেলে কাজ করে মানে চিন্তা করেন, মানে বাংলাদেশের আমাদের জেনারেশন এটা খুব ঝামেলা হচ্ছে কি, আমরা সংবিধানে পড়ি না, হ্যাঁ, আমরা আসলে কোনো কিছু পড়তে ইচ্ছুক না। আপনি যদি পলিসি লেভেলগুলো একটু দেখেন, একটা বিল্ডিং করছেন আপনি, এবার বিল্ডিং মনে করেন অর্ধ নির্মিত দেখাইতে পারেন আপনি, কেমনি আপনি রাং করলেন না বাইরে, আপনি এটা আস্তর করলেন না, মানে বিল্ডিং পুরোপুরি করে ফেলছেন, আপনি ভাড়া দিয়ে দিচ্ছেন, ভাড়া খাইতেছেন, বাট আপনি বছরের পর বছর সরকারকে ট্যাক্স দিচ্ছেন না, কি বলে, ও এটা তো অর্ধ নির্মিত, হ্যাঁ, এটা তো এখনো পরিপূর্ণ হয় নাই। আপনি বিল্ডিংয়ে যদি বাইরে একটু কালার করে দেন, দেখবেন যে আপনার ট্যাক্স বাইরে গেছে। বিল্ডিংয়ে যদি একটু টাইলস লাগাই দেন বাইরে, আপনার ট্যাক্স বাইরে গেছে। এই চুতি আমি কেন, ওই সিস্টেমটা হওয়া উচিত, একটা জায়গায় সে 8 তলা বিল্ডিং করবে, 8 তলা বিল্ডিংয়ের জন্য একটা ট্যাক্স আছে, সেই ট্যাক্স। এবার তুমি 8 তলা করো বা না করো, তুই নিশ্চিত কেন হালার, তুই 8 তলা যদি না করতে পারো, তুই নিলি জ্ঞান খাবি না, যান মাখালি জ্ঞান। ঠিক আছে, তো এই সিস্টেমগুলো আপনাকে ভাঙতে হবে। মানে যারা আপনারা মন্ত্রণালয়ে আছেন, তারা তো আইন প্রণয়তা, মানে আইন বানাবেন ভাই। তা আপনারা যদি ওখান থেকে বৈশা বৈশা বলেন যে না এটা এরকম না, এটা সমতার ভিত্তিতে কিছু পরিষদ প্রেশারাইজ করে, আরে ভাই আপনাদের প্রেশার দিব কেন? প্রেশার তো আমারে দিবে, আপনারা কি দিবে? আপনার আইন প্রয়োগ, আপনার কাছে পুলিশ আছে, আপনার কাছে আইন আছে, আপনি সরকার, আপনি বলতেছেন যে আপনার কাছে আপনি মানে প্রেশার আছে, কি আপনারা বা কি? প্রেশার তো আমার, প্রেশার হলো বাংলাদেশের যে সাধারণ মানুষটা তার, কারণ সে রাস্তায় গেলে মরে দেবো গা। আপনি তো অ্যাটলিস্ট মানে এই যে তারেক রহমান গাড়ি দিয়ে যাচ্ছে, আমি সাংবাদিকগুলো দেখতেছি কি ওরা নিউজ করতেছে, আরে ভাই এটা তো নর্মাল বিষয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাস্তা দিয়ে গাড়ি দিয়ে যাবে, এটা খুব বেসিক বিষয়। 3 ঘন্টা বয়ে থাকবো, 4 দিন বয়ে থাকবো, 5 দিন বয়ে থাকবো, তারপর ঢাকা শহরের জ্যাম কেমনে নিরসন করতে হয় এটা নিয়ে বুয়েট থেকে কিংবা বাংলাদেশের যে মানে রোড নিয়ে যারা কাজ করে, হ্যাঁ, ওই রকম বিজ্ঞদের সাথে বসবে যে আমার জ্যামটা কমানো যায় কেমনে, তখন আমিও জ্যাম কম পাবো। আমি যদি 30 মিনিটের রাস্তা মানে ঢাকা মতিঝিল থেকে মোহাম্মদপুর আসি, তারেক রহমানের 30 মিনিটে আসবে, কারণ তারেক রহমানের 5 মিনিটে চলে আসলো, আমি 30 মিনিট বয়ে থাকলাম। এটা তো যদি এতদিন যেটা ছিল সেটা হচ্ছে বৈষম্য, এখন তার বৈষম্য নাই, এখন এটা হচ্ছে নর্মাল। তারেক রহমান অ্যাবনর্মাল কিছু করেন নাই যে হাইটা হাইটা অফিস করতেছেন না, বুলেট প্রুফ, হ্যাঁ ওনার একটা যে লাইফের থ্রেট আছে, ওনার সিকিউরিটি নেওয়া উচিত, এটা বারবার, কারণ যেহেতু বাংলাদেশের প্রাইম মিনিস্টার, তো আমরা আশা করতে পারি বেটার কিছু। সো ওনার একটা সিকিউরিটি বাড়ানো উচিত, বাট তাই বলে এমন না যে মানে উনি স্পেশাল কিছু নেওয়া, উনি যেটা নিচ্ছেন এটা খুবই নর্মাল বিষয়, এটাকে সাধুবাদ জানাই আমি। আগে যারা নিচ্ছে তারা বৈষম্য করছে, এখন উনি বৈষম্য করতেছে না। তো এই যে ছোট ছোট যে আইনগুলো দেখেন, এরপর আরেকটা ইয়ের জায়গা হচ্ছে কোন জায়গাতে, যেটা হচ্ছে আপনার ময়লা। বাংলাদেশে ময়লার যে এই যে ঢাকা শহরে যে ময়লাগুলো উঠায়, এগুলো নিয়ে কিন্তু একটা মারাত্মক সিন্ডিকেট আছে। আপনি কি এই 5ই আগস্টের পর থেকে দেখবেন মানে বেশ কিছু নিউজ আছে, চট্টগ্রামে ময়লা ময়লা নিয়ে মারামারি করে গোলাগুলি হয়ে গেছে গা। এটা বিশাল একটা সিন্ডিকেট, দেখেন কি পরিমাণ যাওরামি। সরকার একদিনের নোটিশ লাগে ভাই, কিচ্ছু লাগে না। ঢাকা সিটি কর্পোরেশনের মনে হয় 2টা সিটি কর্পোরেশন, একটা দক্ষিণ একটা উত্তর। এই 2টা সিটি কর্পোরেশনে সরকার চাইলে সিটি কর্পোরেশনের দায়িত্ব দিবে। কীভাবে? এবার সিটি কর্পোরেশন মনে করেন আপনার এরিয়াটাকে আপনি ভাগ করে দেন, জোনাল ভাগ করে দেন। আপনার সিটি কর্পোরেশনের টোটাল জায়গাতে মনে করেন 50টা ওয়ার্ড আছে, আপনার ওয়ার্ডগুলোকে ভাগ করে দেন। এই প্রত্যেকটা ওয়ার্ডকে আপনি আলাদা করে টেন্ডার উঠান, টেন্ডার দেন। এবার আমি অ্যাজ এ প্রতিষ্ঠান আমি যাব, যাই বলবো যে ভাই আমার তো হচ্ছে আমি এই ময়লাগুলো আমি ইয়ে করতে পারবো, ডিসবার্সের দায়িত্ব আমি নিব, ময়লার দায়িত্ব আমি নিব, হ্যাঁ। সো আপনি আমাকে এত টাকা পে করতে হবে 1 বছরে, হ্যাঁ, বা পার মান্থলি। এবার এটা দিয়ে টেন্ডার হতে পারে, একটা মানুষ যে কোম্পানি পাবে তারা হচ্ছে এই পরিষ্কারটার দায়িত্বটা নিবে। জনগণ থেকে তারা কোনো টাকা তুলবে না, এবার জনগণ থেকে সরকার টাকা তুলবে। কীভাবে? সেটা ওই হোম ট্যাক্সের সাথে, হোম ট্যাক্স বা ইয়া ট্যাক্সের যেগুলো আছে, ল্যান্ড ট্যাক্স, এই ট্যাক্সগুলোর সাথে সরকার এটা ইনক্লুড করে দিবে। সরকার জনগণের সাথে থার্ড পার্টি কারো সাথে ডিল করার যতগুলো আইন আছে সবগুলো আইন বন্ধ করে দিতে হবে। আপনি ব্যবসায়ীরা আমি থার্ড পার্টিকে টাকা দিব না, ব্যবসায়ীদেরকে আপনি ট্রেড লাইসেন্সের আওতাধীন নিয়ে আসেন। আপনি ব্যবসায়ীদেরকে ট্রেড লাইসেন্সের আওতাধীন নিয়ে তারা ট্রেড লাইসেন্সের এগেনস্টে ব্যবসা করবে, ট্রেড লাইসেন্স রিনিউ করবে না। প্রত্যেকটা ডিজিটাল সার্ভার ডাটাবেস করেন, ট্রেড লাইসেন্সের ইয়ে করেন, কি বলে ডিজিটাল করেন। সে করলো না, তাকে নক দেন, 2 দিন নক দেন, 3 দিনে তার নাম্বার ক্লোজ করে দেন, 4 দিনের দিন যদি তাকে দেখেন 15,000 টাকা জরিমানা করে দেন, শেষ। আমি 2014 সালে আমরা একটা প্রপোজাল নিয়ে গেছিলাম
সিটি কর্পোরেশনে, মানে রাজুকে। প্রপোজালটা ছিল কিরকম, যে ঢাকা শহরে যতগুলো ফ্ল্যাট আছে, যতগুলো বাড়ি আছে, খুব হাস্যকর একটা বিষয়, এটা একটা চমৎকার মানে একটা ইম্পর্টেন্ট বিষয়, আপনারা যদি শুনেন দেখবেন। রাজুকে যেটা করে, রাজুক হচ্ছে এই ফ্ল্যাটগুলোর অনুমোদন দেয়, মানে বাড়ি করার জন্য অনুমোদন দেয়। এখন এই অনুমোদনের ক্ষেত্রে মনে করেন একজন যায় বললো কি, ভাই আমি তো 8 তলা বাড়ি করবো, হ্যাঁ, সে যায় মনে করেন 8 তলা বাড়ি করার একটা অনুমোদন নিয়ে আসলো। এই যে রাজুক তো ফাইল ভিত্তিক করছে, এবার সে 8 তলা বাড়ি করলো, সে চলে আসলো, আইসা মনে করেন 3 তলা করলো। এবং এমনও হিস্ট্রি আছে, মানে 3 তলা করলো, সে বললো যে এটা তো অর্ধজমিত, সে আর ট্যাক্স দিচ্ছে না। আবার কিছু কিছু বাড়ি আছে, কিছু কিছু জায়গা আছে যেখানে খাস জমি দেখায় ট্যাক্স দিচ্ছে, বাট বাড়ি হয়ে রয়েছে 8 তলা, আজকে 10 বছর ধরে বাড়ি দিয়ে খাচ্ছে। তখন আমরা রাজুকে বললাম যে আমরা হচ্ছে এমন একটা সিস্টেম ডেভেলপমেন্ট করতে চাই, যেটা হচ্ছে সারা বাংলা রাজুকের যে বিল্ডিংগুলো আছে, সেই বিল্ডিংগুলোকে আমরা ম্যাপ 3D ম্যাপে নিয়ে আসতে চাই। এবার মনে করেন কেউ একজন গেল, দাগ নাম্বার একবার খতিয়ান নাম্বার সহ, কেউ একজন গেল, গিয়ে, এটা বিশাল কর্মযোগ্যর কাজ। তো কেউ একজন গেল, যাই বললো যে না আমি তো মোহাম্মদপুরের এত নাম্বার ওয়ার্ডের এত নাম্বার দাগের বাড়িটাতে আমি 8 তলার জন্য অনুমোদন করতে চাচ্ছি। সরকার তার সয়েল টেস্টের যাগুলো আছে সেগুলো সাবমিট করলো, করার পরে সরকার এখানে অ্যাপ্রুভাল দিল, অটোমেটিকলি 3Dতে ওখানে একটা 8 তলা বিল্ডিং হয়ে গেল। এবার প্রতি বছর সে যখন ট্যাক্স দিবে না, প্রথম বছর যখন ট্যাক্স দিবে না, তখন প্রথম বছর যখন সে বিদ্যুৎ বিল দিবে না, প্রথম বছর সে যখন ট্যাক্স মানে গ্যাস বিল দিবে না, তখন তার বাড়ির কালারটা, নর্মালি প্রত্যেকটা বাড়ির কালার গ্রিন থাকবে। এবার তার বাড়ির কালারটা তখন হয়ে যাবে মনে করেন একটু হালকা রেডিশ ভাব। 2 বছর না দিলে আরেকটু রেডিশ ভাব, 3 বছর না দিলে ফুল রেড। মানে এরপর আপনি এটাকে প্রত্যেকটা মনে মনে ডিসপ্লে সেন্টার করে দেন, এগুলা প্রতি 5 মিনিট 10 মিনিট পর পর দেখান যে এই সারা চোর। মোহাম্মদপুরের 31 নম্বর ওয়ার্ডের 23 নম্বর দাগে যে বাড়িটা আছে, এই বাড়িওয়ালা চোর, কারণ হারা ট্যাক্স দেয় না। দেখেন এটা যদি করেন, এখন এটা করতে যায় তখন এটা রাজুক অ্যাপ্রুভাল করে নাই আমাদের, মানে আমাদের সাথে বসেই নাই রাজুক। মানে এটা শোনার পরে রাজুক বলছে যে না, এটা আসলে অনেক মানে ব্যয়বহুল এবং এটা অনেক বিড়ম্বনার বিষয়, এখানে রাষ্ট্রের অনেক সিকিউরিটি থ্রেট আছে, এক্সট্রা অনেক কিছু বুঝেছে, বুঝায় সরকার এটাকে ডিনাই করে দিছে। এখন দেখেন এটা যদি করা যাইতো তাহলে কি হইতো, আমার বাসের বাসাটা কয়তালা এটা আমি জানতে পারতাম। সে রাজুক থেকে 10 তলা অ্যাপ্রুভাল করে এনে যদি 12 তলা করে ফেলে আমি জানতে পারতাম, আমি সরাসরি সরকারকে জানাইতে পারতাম, এবং সাধারণ মানুষও জানতে পারতো, সরকার এত হ্যাসাল হইতো না। সরকার এটা করবে না, কেন করবে না? এখানে দুটা ফ্যাক্ট, একটা হচ্ছে রাজুকের চাঁদাবাজি আছে, একটা রাজুকের একটা চাঁদাবাজি আছে। সেই চাঁদাবাজিটা কেমন? এই চাঁদাবাজিটা মনে করেন আপনার হোল্ডিং ট্যাক্স, আপনার এই 6-9 এগুলা করতে মনে করেন 50,000 টাকা লাগবে, সাপোজ এক্সাম্পল 50,000 টাকা লাগবে। আপনার রাজুকের একটা কর্মকর্তারা বললেন যে ভাই 50,000 অনেক বেশি, 20,000 টাকা দিলেন, সেটা করে দিল সিস্টেম। 30,000 টাকা আপনার আপনার 30,000 লাভ, 20,000 তার লাভ, সরকার জিরো। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে আপনার ভাঙতে হবে। দেখেন আপনি রাষ্ট্রের সরকার, খুবই নরমাল, আপনারা বাঁচবেন কয়দিন? আপনারা আসছেন, আপনারা মানে নির্বাচনের আগে সবাই বলতেছিলেন, সবাই বলে যে আমরা জনসভা করতে আসছি। তো জনসভা করতে আসছেন, আপনি যদি মরে যান, আপনি আল্লাহর কাছে কইতে পারবেন যে আল্লাহ আমি জনসভা করতে আসছি, মানুষ আমার মাইরা লাইছে, অমানুষগুলো আমার মাইরা লাইছে, আমি জনসভা করতে পারি নাই, দ্যাটস ইট, সিম্পল বিষয়। তো এইখানে আপনি জনসভা করতে এসে মনে করেন মানুষের যদি 6-9 বুঝান, এই আধিপত্যবাদ, রাজনৈতিক আধিপত্য, এগুলার পুরো সিস্টেমটাকে ভাঙতে হবে ভাই। মানে ইজারা দেওয়ার সিস্টেম, ময়লার টেন্ডারের সিস্টেম, আপনার এই বাস মালিক, শ্রমিক মালিক, ঘোড়ার ডিম মালিক, এই ফেডারেশনগুলোর সিস্টেম, এগুলো সব ভাঙতে হবে। আপনি হচ্ছে এই যে রাস্তার ফুডকার্ট যেগুলো, সেগুলো ট্রেড লাইসেন্সের আন্ডারে নিয়ে আসেন। দ্যাটস সিম্পল, একবারে ইজি টু ওয়ে। আপনার লঞ্চ গার্ড, নৌকা গার্ড, ফেরি গার্ড, এগুলাকে ইজারা দেওয়া, এগুলো বন্ধ করে দেন, এগুলোর কোনো ব্যবসার দরকার নেই। হ্যাঁ, এগুলা ইজারা দিবেন কীভাবে? এগুলো টেন্ডার হবে। এগুলো হচ্ছে মনে করেন লঞ্চ গার্ড, সে 1 বছর সার্ভিস দিবে, সার্ভিস দেওয়ার জন্য আপনি সরকার তাকে 1 লাখ টাকা পে করবে, সাপোজ এক্সাম্পল। এবার সে এটা করবে, যদি তার বিরুদ্ধে কোনো কমপ্লেন আসে, সরকারের একটা টিম থাকবে যারা হচ্ছে ঘুরে ঘুরে এগুলো দেখবে। সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ কি? সে তো এগুলো দেখবে, রাস্তা কোনটা ভেঙে গেছে, কোন ঠিকাদার কাজ করতেছে না, এটাই তো তার কাজ। হ্যাঁ, সেগুলো দেখবে। দেখা দেন হচ্ছে যদি সে এই ঠিকাদার বা এই কোম্পানি প্রতিষ্ঠান যদি এটা প্রপারলি কাজ করতে না পারে, তাহলে এই প্রতিষ্ঠান বাদ। আর সে আর কোনো টেন্ডারে অ্যাটেন্ড করতে পারবো না, কারণ তার ব্যাড রেপুটেশন আছে। তো জায়গাটা হচ্ছে এই রকম স্মার্ট কিছু মুভমেন্ট করেন। হুদাই মাইক একটা পাইছেন, মাইক একটা পাইয়া মনে করেন আইসা বলতেছেন যে মানে চাঁদার সংজ্ঞায় পাল্টাই দিবেন, এটা মানুষ শুনতে চায় না। সো চাঁদাকে অলিখিত বিধি করেন না প্লিজ। আসলে এই টাকা কোত্থেকে তোলা হয়, বাংলাদেশে যে পরিমাণ মানে আউটসোর্স টাকা হয়, যেগুলা ফুটপাত থেকে, যেগুলা ময়লার নামে, যেগুলো এই বাস থেকে, বা এগুলা কোটি টাকা। মানে একটা রিপোর্টে বেশ কিছুদিন আগে একটা রিপোর্ট দেখছিলাম, কারণ বাজার থেকে পার ডে 1 কোটি টাকার উপরে উঠে চাঁদা। বুঝতেছেন? 1 কোটি টাকা করে উঠলে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের 18 কোটি মানুষ, প্রত্যেকটা মানুষ 2 কোটি টাকা 2 টাকা করে দেয়, তাহলে বাংলাদেশ 36 কোটি টাকা পার ডে উঠে। আপনি হিসাব করেন, এই টাকাটা যদি সরকারি ফান্ডে যেত, তাহলে আমার দেশের লোন কই থাকতো? আমার দেশের লোন তো জিরো চলে আসতো, প্রপারলি ইউটিলাইজ হলে। তো রাষ্ট্রের উচিত হবে এই জিনিসগুলোকে ফলো করা।
দেখেন আমি মানে বাংলাদেশের প্রচুর তরুণ আছে, প্রচুর উদ্যোক্তা আছে যাদের কাছে বেশ ভালো, ভালো আইডিয়া আছে। আপনি যে আমি রাজুকের একটা আইডিয়া দিলাম আপনাকে। আপনাকে আমি সিটি কর্পোরেশনের যে ময়লা ডিসবার্সের যে আইডিয়াগুলো সেটা দিলাম। আপনি এটা যদি মানে করতে পারেন ফাটা দুর্দান্ত করতে পারবেন। রাষ্ট্র দুর্দান্ত করতে পারবে। সো এটা সরকার জীবন হয়তোবা আমার ভিডিও দেখবেন আমি জানি। এটা দেখার দরকার নাই। বাট আই হোপ সরকার বেটার কিছু করুক। আর ওই যে মানে যেখানে সেখানে মাইক পেলে যা তা বলার অভ্যাসটা ছেড়ে দেন। আমরা সবাই ভালো থাকি। একটা সুন্দর দেশ হোক। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।